টিআরইর আগেই কিন্তু আনএক্সপেক্টেড ভাবে চলে এসছে বিহার স্টেটের নোটিফিকেশন। এই এক্সামের জন্য আপনার টার্গেটেড স্কোর ফিক্স করেছেন তো? বিহার স্টেটের সিলেবাস কি, বিষয় ভিত্তিক মার্কস ডিভিশন ঠিক কিরকম, আর টার্গেটেড স্কোর কত হলে নিজেকে সেফ জোনে রাখা যাবে, এই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। আমি সুস্মিতা দে আপনার সাথে আজকে বিহার স্টেটের স্ট্র্যাটেজি, সিলেবাস এবং স্টাডি প্ল্যান নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমেই বলবো টার্গেটেড স্কোর। টার্গেটেড স্কোর কিন্তু 112 প্লাস রাখার দিকে আপনি চিন্তা ভাবনা করতেই পারেন একেবারে প্রথম থেকে। এবার দেখে নেব অ্যাকচুয়ালি পূর্ণাঙ্গ যে পরীক্ষা তার মার্কস ডিভিশনটা কেমন আছে। প্রথমেই বলবো মোট নম্বর হচ্ছে 150 এবং 150 নম্বরের পরীক্ষায় আপনাকে 150টি এমসিকিউ এর উত্তর দিতে হবে। সেক্ষেত্রে আপনি সময় পাচ্ছেন ঠিক 2 ঘন্টা 30 মিনিট এবং সিবিটি মোডে অর্থাৎ অনলাইনে কিন্তু পরীক্ষা হবে। আর এই পরীক্ষার ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই। এবার চলে আসি মার্কস ডিভিশনে। দেখুন, প্রথম যেটা সাবজেক্টের 100 নম্বরের পরীক্ষা সেটা আপনার নিজের মূল বিষয়ের পরীক্ষা। সেই নিজের মূল বিষয় থেকে আপনাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। এবার আসি 50 নম্বরের ইউনিট 2 এর পরীক্ষা, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পোর্শন। সেখানে কিন্তু আমরা দেখছি আর্ট অফ টিচিং থেকে থাকছে 30টি প্রশ্ন এবং বাকি 20টা প্রশ্ন থাকছে কিন্তু আদার স্কিলস, যার মধ্যে থাকছে সাধারণ জ্ঞান, গণিত, রিজনিং এবং অনেক কিছু বিষয়। এবার আমরা দেখে নেব যে এই স্কোরিং বিষয়টা আমরা ঠিক কেমন করে পড়বো এবং বাকি যে আদার স্কিল পোর্শনে 20 নম্বর তুলতে হচ্ছে সেক্ষেত্রে আমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করব। প্রথমে বলি যে সেফ জোনের একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞান থাকে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে 100 নম্বরের মূল বিষয়ে গভীর প্রস্তুতি থাকলে পরবর্তী বিপিএসসি টিআরইর কঠিন লড়াইয়ের আত্মবিশ্বাস কিন্তু এখন থেকেই আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। আর বিষয় যখন নেগেটিভ মার্কিং, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যখন 112 প্লাস টার্গেট নিয়ে এগোতে হচ্ছে, তাই এই বিষয়টা মাথায় না রাখাই ভালো। অর্থাৎ কিনা আমি জানবো, ভালো করে পড়বো, বুঝবো, কনসেপ্ট ক্লিয়ার রাখবো এবং কনফিডেন্টের সাথে উত্তর দাগাবো। এবার চলে আসি প্রতিযোগিতায় এগিয়ে থাকার লড়াই। সেক্ষেত্রে বারবারই আমরা যেটা বলি যে এই পরীক্ষায় যদি 112 প্লাস স্কোর থাকে তাহলে কিন্তু আপনি প্রতিযোগিতায় সত্যি এগিয়ে থাকছেন। এবার যে নিজের বিষয় 100 নম্বরের পরীক্ষা, সেক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে পেপার 1 অর্থাৎ নবম দশম শ্রেণীর জন্য যদি আপনি পরীক্ষা দিচ্ছেন তাহলে কিন্তু আপনাকে স্নাতক স্তরের মৌলিক বিষয়ের পাঠ্যক্রম এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি 9 to 12 এর এনসিইআরটি, এসসিইআরটির বইগুলো কিন্তু আপনাকে পড়ে ফেলতে হবে। এবার যদি আপনি 11-12 এর জন্য দেখেন তাহলে কিন্তু অবশ্যই স্নাতকোত্তর অর্থাৎ কিনা পোস্ট গ্রাজুয়েশনের বিভিন্ন বিষয় ভিত্তিক বই সেটা তো আপনি দেখছেনই, এবং তার সাথে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন স্তরের মূল যে টেক্সট বই সেটা পুঙ্খানুপুঙ্খ পড়ার কিন্তু হ্যাবিট আপনাকে রাখতে হবে। এবার আবারও চলে আসি সেই স্কোরিং জোন অর্থাৎ কিনা আর্ট অফ টিচিং, যেটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে প্রচুর দ্বন্দ্ব এবং জিজ্ঞাসা। প্রথমেই বলে দিই যে আমরা যারা বিএড পাশ করে এসছি তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। কারণ কি, এই পুরো ব্যাপারটা আমরা অলরেডি গুলে খেয়ে এসছি, ভালো করে পরীক্ষা দিয়েছি এবং কোয়ালিফাই করেছি। সেই কারণে এখানে পার্টে পার্টে যদি প্রত্যেকটা বিষয় আমরা আবারও বিএড এর মতো করে পড়ে নিই তাহলে কিন্তু এই স্কোরিং ব্যাপারটাই হয়ে উঠবে আমাদের একেবারে মূল দক্ষতার জায়গা এবং স্ট্রং পয়েন্ট। দেখে নিন, এখানে প্রথমেই থাকছে টিচিং অ্যান্ড লার্নিং। আর কি থাকছে? টিচিং অবজেক্টিভস, যার মধ্যে থাকছে ব্লুমস টেক্সোনমি এবং আরো অন্যান্য বেশ কিছু অবজেক্টিভস থাকছে। আর থাকছে টিচিং মেথড, এগুলো তো আমরা একেবারে হাতে কলমে চর্চা করে এসেছি, তাই না? আর কি আছে? লেসন প্ল্যান, মাইক্রো টিচিং এর প্রসেস, এগুলো প্রত্যেকের কাছেই কিন্তু আমাদের কেতাবি একটা নলেজের সাথে সাথে কিন্তু অ্যাপ্লাই করার নলেজ তৈরি হয়ে গেছে। সেই পড়াগুলো আমরা আবারও মনে করব। আর কি থাকছে? এফেক্টিভ ক্লাসরুম এবং ইকোসিস্টেম কোয়ালিটিস অফ টিচার। আমরা টিচারের বিহেভিয়ার কোয়ালিটি নিয়ে কিন্তু ভীষণভাবে আমরা চর্চা করেছি বিএড এর টাইমে। আর কি থাকছে? ইভ্যালুয়েশন এবং অ্যাসেসমেন্ট, যে ধরনের ইভ্যালুয়েশন এবং অ্যাসেসমেন্ট প্রচলিত আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের একটা একদম ক্লিয়ার ধারণা এখানে নিয়ে যেতে হচ্ছে। আর কি থাকছে? কারিকুলাম আর টিচিং এইড। এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু
আমাদের জানা, তাই আমরা টেক্সট বইগুলো খুব ভালো করে পড়বো। এবং বিএড মানেই আমরা কিন্তু তখন কি শিখেছিলাম, প্রতিটি বিষয়ের অ্যাপ্লিকেশন। তাই অ্যাপ্লিকেশন সংক্রান্ত নিজের ধারণা এবং বোধ এবং সাধারণ যে আমাদের এই সব কিছু পড়ার পরে যে অ্যাপ্লিকেবল যে নলেজটা হয়, সেটা কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, যেটাকে নাম দেওয়া হচ্ছে আর্ট অফ টিচিং। এবং এই আর্ট অফ টিচিং এর 30 নম্বর যদি একটু গুরুত্ব দিয়ে পড়া যায়, তাহলে বিশ্বাস করুন 30-এ 30 স্কোর করা সম্ভব। হ্যাঁ, 30-এ 30 স্কোর করা সম্ভব। তাই আপনার টার্গেট অবশ্যই 25+ থেকে 30, এটা কিন্তু আপনার টার্গেট থাকবে এই সেগমেন্টে, আর্ট অফ টিচিং। পরবর্তী অংশে যাই, যেটা 20 নম্বরের যে অন্যান্য যে বিষয় থেকে প্রশ্নগুলো আসছে, তার মধ্যে দেখে নিন সাধারণ জ্ঞান থেকে থাকছে 5 নম্বর, 5 নম্বর থাকছে পরিবেশ বিজ্ঞান থেকে, আর থাকছে 5 নম্বর গণিত থেকে, পাটিগণিত এবং সাধারণ গণিত থেকে, এবং লজিক্যাল রিজনিং থেকে থাকছে 5 নম্বর। এই 5 নম্বরের জন্য এই যে পুরো 5 নম্বরের ভাগাভাগিতে মোট 20 নম্বরের যে বিষয়টা, সেটা কিন্তু সত্যি চর্চা করতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে। কারণ এখানে দেখতে হয়তো 5 নম্বরের সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানের কিন্তু সীমা পরিসীমা কিছুই নেই। তাই এই জায়গাটা অনেক বেশি ভাস আগের জায়গা থেকে। কারণ কি, আগের জায়গায় হয়তো 30 নম্বর আছে, কিন্তু আমাদের সেটা একটা চেনা জানা জায়গা। এই 5 নম্বরের সাধারণ জ্ঞানে কিন্তু আমাদের যেরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে বিভিন্ন বিষয়ের কিন্তু যে সমস্ত ছোটখাটো প্রশ্ন হয়, সেগুলোর সাথে কিন্তু আমাদের রোজ দিন একটা চর্চার মধ্যে থাকতে হবে। আর অঙ্ক রিজনিং তো প্র্যাকটিস ছাড়া হয়ই না। তাই এই 20টা নম্বরের জন্য কিন্তু আপনাকে আলাদা করে বেশ যত্ন করে সময় দিতে হচ্ছে। যেহেতু সাবজেক্টের থেকে থাকছে 100 নম্বর, সেটা অবশ্যই আপনার যে উইকলি যে প্ল্যান থাকবে পড়াশোনা করার ক্ষেত্রে, সময় বিভাজনের ক্ষেত্রে, সেখানে অবশ্যই আপনার কিন্তু সময় এটাতে বেশি দিতেই হবে। আর বাকি অংশের মধ্যে আমি বারবারই বলছি, গেম চেঞ্জার পার্ট কিন্তু আর্ট অফ টিচিং। আর্ট অফ টিচিং থেকে আমরা কিছু ছাড়বো না, জাস্ট কিছু না। ব্লুমস ট্যাক্সোনমি একটা একদম মানে শিওর একটা জায়গা, যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তাহলে আমরা এই আর্ট অফ টিচিংটাকে অবশ্যই লক্ষ্য করে পুরো বিষয়টাকে ভালো করে পড়ছি। আর অবশ্যই যেরকমটা একটু আগে বললাম, যে প্রতিদিনের কিন্তু প্রিপারেশনে অবশ্যই রাখতে হবে এই 20 নম্বরের অংশটা, যেখানে কিন্তু হয়তো আপনি পরীক্ষার টাইমে গিয়ে রিভিশনের যথেষ্ট টাইম নাও পেতে পারেন। তাই প্রতিদিনের চর্চাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার চলে আসি 80-20 রুল। কিছু সেলফ স্টাডি নিজেকে অলওয়েজ করতে হয়। সেক্ষেত্রে আমি বলবো পুরনো সমস্ত প্রশ্নগুলোকে ঘেঁটে নিজের মতো করে একবার খেয়াল করার চেষ্টা করবেন আপনার বিষয়ের ক্ষেত্রে কোন বিষয় থেকে, কোন কোন টপিক থেকে, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি আসে। সেখানে আপনি অবশ্যই 80-20 ফর্মুলায় আপনার প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু ক্যাটাগরাইজ করতে পারবেন। এটা কিন্তু আপনার একান্ত নিজের একটা স্টাডি প্ল্যান থাকবে। আর বাকি সমস্ত কিছুর ক্ষেত্রে বলবো যে প্রথম 45 মিনিটে আপনি যেটা চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনার সমস্ত জানা এবং সহজ প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর পরবর্তী সময়ের ক্ষেত্রে অঙ্ক, রিজনিং এবং জটিল বিষয়গুলোকে কিন্তু অত্যন্ত ভাবনা চিন্তা করে দেওয়ার জন্য আপনি রাখবেন। এবার চলে আসি এলিমিনেশন প্রসেস। এটা একেবারে চিরাচরিত প্রসেস, যে প্রসেসের মধ্য দিয়ে গেলে অনেক না জানা প্রশ্নের উত্তর কিন্তু আমরা করতে পারি। সেক্ষেত্রে আপনাকে 4টি অপশন খুব ভালো করে বিবেচনা করতে হবে, এলিমিনেট করতে হবে। দেখবেন আপনি সঠিক উত্তর ধারণা করে বার করতে পারছেন। আর কি, এবার উইকলি যে অ্যাকশন প্ল্যান, উইকলি অ্যাকশন প্ল্যানের ক্ষেত্রে সোমবার থেকে শুক্রবার আপনি কিরকম ভাবে পড়বেন। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনি আপনার মেন সাবজেক্ট এবং আর্ট অফ টিচিং, বারবার বলছি এটা কিন্তু এমন একটা জায়গা যেটা আপনার চেনা জানা একটা গণ্ডির মধ্যে পাচ্ছেন। এই জায়গাটায় কনসেপ্ট ক্লিয়ার এবং পড়া, এবং সাথে সাথে শর্ট নোট রেডি করবেন। কেন? আপনি পরীক্ষার আগের দিনে কিন্তু প্রত্যেকটা বড় বড় বই, নোটসের খাতা কিন্তু আপনি পড়ে উদ্ধার করতে পারবেন না। তাই সেই টাইমে রিভিশনের জন্য বড় অংশ পড়তে পড়তেই ছোট ছোট নোট করার একটা অভ্যেস কিন্তু আজ থেকেই আপনাকে তৈরি করতে হবে। এবার যদি চলে আসি শনিবার আপনি কি করছেন, জিকে, ম্যাথ, রিজনিং প্রত্যেক দিনই একটু একটু করে পড়ছেন। শনিবারে গিয়ে কিন্তু সেটা একবার রিভিশন করে নেবেন, কারণ এটা কিন্তু একটা হিউজ জায়গা, যেটা পরীক্ষার আগের দিনে গিয়ে কিন্তু সার্বিকভাবে রিভিশন করার আপনার টাইম থাকছে না। তাই প্রত্যেক সপ্তাহে শনিবার এই জায়গাটা কিন্তু আপনি রিভিশনে রাখছেন। ঠিক আছে, এরপরে আসছে এর সাথে সাথে আরো একটা কাজ, যেটা কিনা আমার
কোন জায়গাটা দুর্বল সেইটাকে নির্বাচন করা। শনিবারে কিন্তু এই কাজটাও আপনি করে রাখছেন। আর রবিবারে গিয়ে আপনি মক টেস্ট দেবেন, যাতে নিজের কাছে নিজের পজিশনটা একেবারে স্পষ্ট হয়ে যায়, এবং শুধু মক টেস্ট না, যেগুলো আপনি ভুল করলেন সেটা কিন্তু খুব ভালো করে বিচার বিবেচনা করে রাখবেন। এবার চলে আসি পরবর্তী অংশে। সাফল্য যদি পেতে হয় এবং 112+ যদি কোর্স করতে হয়, স্কোর করতে হয়, তাহলে কিন্তু কয়েকটা বিষয়ে আপনাকে বিশেষভাবে ধ্যান দিতে হবে, যেটা আমি এর আগে একবার বলেছি। 80-20 রুল, 80-20 রুলের ক্ষেত্রে আপনি হাই ওয়েটেজ টপিকগুলোকে কিন্তু খুঁজে বার করেছেন, এবং আপনার আয়ত্তের মধ্যে রয়েছে আর্ট অফ টিচিং, যেখান থেকে আপনি 30 নম্বর, 25 থেকে 30 নম্বর কিন্তু অনায়াসেই তুলে ফেলতে পারছেন। এই জায়গাটাকে কিন্তু একেবারেই সহজভাবে নেবেন না, যথেষ্ট সিনসিয়ার ভাবে কিন্তু এই জায়গাটাকে আপনি নিয়ে যাচ্ছেন এগিয়ে। আর সপ্তাহে 2টি ফুল লেন্থ মক টেস্ট, এবং সেটা অবশ্যই টাইমার দিয়ে কিন্তু করবেন। সময়ের সাথে সাথে কিভাবে আপনি পুরো বিষয়টাকে শেষ করতে পারছেন সেটা আপনার নিজেরও কনফিডেন্সটাকে বাড়িয়ে দেবে। আর কি করবেন? ভুল শুধরানো ভীষণ গুরুত্বপূর্ণ। যা যা ভুল হচ্ছে সেই ভুলের জন্য ভেঙে পড়া না, ভুল শুধরে নিজেকে রেডি করা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এবার চলে আসি পরীক্ষার আগে 3টি গোল্ডেন রুলে। সেখানে অবশ্যই নেগেটিভ মার্কিং নেই, এই কথাটা আপনি মাথায় রাখছেন। বর্জন নীতি অর্থাৎ কিনা এলিমিনেশন প্রসেসকে মাথায় রাখছেন। রিভিশনের জন্য বড় বই নয়, সেই নিজের তৈরি ছোট ছোট নোট সেগুলোকে পড়ছেন। আর অ্যানালিসিস, যেটা এতদিন আপনি করে এসছেন, সেটার একেবারে সফল একটা লাস্ট মিনিট প্রিপারেশন রাখবেন। যে চ্যাপ্টারগুলো থেকে আপনার ভুল হয় সেগুলোকে কিন্তু ইতিমধ্যে আপনি চিহ্নিত করে রেখেছেন, সেটা একবার রিভিশনের মধ্যে রাখবেন একেবারে পরীক্ষার আগে। এছাড়াও যদি আরো কিছু প্রশ্ন আপনার মনের মধ্যে থেকে থাকে এই পরীক্ষা সংক্রান্ত, আপনি অবশ্যই আমাকে ফোন করতে পারেন 8910865788 এই নাম্বারে। এবং আমাদের এখানে যে নতুন কোর্স চলছে, বা যে কোনো নতুন কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনি যদি ডিসকাউন্ট প্রাইস পেতে চান, তাহলে অবশ্যই YT118 YT118 এই কুপন কার্ড নাম্বারটা ইউজ করতে পারেন। ধন্যবাদ।